আমাদের যে জলবায়ুর রাজনীতি তার সাথে সবসময় আমাদের দাবিগুলো প্রায়োরিটাইজড হয়, শক্তভাবে এটা বলা যাচ্ছে না, অনেক জায়গাতেই কম্প্রোমাইজ করতে হয়। পলিটিক্যালি কারেক্ট পজিশন কি শুধুমাত্র বিদেশ থেকে টাকা চাওয়া আর টাকা আনা, নাকি পলিটিক্যালি কারেক্ট পজিশন হচ্ছে মিটিগেশনের দাবি তোলা? লেট আস ডিসকাস দিস। আপনাকে কত টাকা দিলে আপনার মানচিত্রের যে 1/3 সমুদ্রগর্ভে চলে যাবে যদি তাপমাত্রা বৃদ্ধি 1.5 আটকানো না যায়, সেটা আপনি মোকাবেলা করতে পারবেন? যদি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 আমরা আটকাতে না পারি এই শতাব্দীর শেষে গিয়ে, তাহলে বলা হয় যে আমাদের দেশের 1/3 চলে যাবে পানির নিচে। এইটা কত টাকা দিলে আপনার ক্ষতিপূরণ সম্ভব আমাকে বুঝিয়ে বলেন। আমার কাছে সবসময় মনে হয়েছে, আজকে হয়তো উপদেষ্টা হিসেবে কথা বলছি, কিন্তু যখন আমরা উপদেষ্টা ছিলাম না, পরিবেশ কর্মী ছিলাম, এখনো আত্মার মধ্যে পরিবেশ কর্মী আছি, তখনও এটাই ভাবতাম যে আমরা যে খালি এসেই একটা সংবাদ সম্মেলন হতো আর সংবাদ সম্মেলনে বলা হতো আমাদেরকে $1 বিলিয়ন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এটাই আপনারা শুনতেও চান, এটা শুনলেই আপনারা খুশিও হন। কাজে আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে। এখন মিটিগেশনের কথা যদি আমরা বলি, এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডাটাই তো ছিল, বলা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স। আমি যখন আমার মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয়, আমি বললাম যে মিটিগেশন নিয়ে বললেন না, বলে মিটিগেশন নিয়ে এবার কোনো কথা হবে না। যেহেতু মিটিগেশন নিয়ে এজেন্ডাটা সেটিং করা হয়েছে ওইভাবে যে মিটিগেশন একটা ছোট্ট বিষয়, সেজন্য তারা মিটিগেশন নিয়ে ব্রিফই করবে না। তারপর আমরা গেলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে, উনি বললেন তোমরা যে খালি গিয়ে অ্যাডাপ্টেশন আর টাকা বলো, এইগুলো তো আমার ভালো লাগে না, আমাদেরকে তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে। রাজনৈতিক অবস্থান হচ্ছে যে যেভাবে করে পৃথিবীর অর্থনীতি চলছে, যেভাবে করে জীবনযাত্রা চলছে, সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না। যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না। একজন বলেছেন যে উইন্টারে আমরা এসি ছাড়ি কেন। আমি একটু জিজ্ঞেস করি, উইন্টারে এই দুপুর 1টার সময় আমরা এতগুলো বাতি জ্বালিয়ে রাখলাম কেন? এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আপনি উন্নত বিশ্ব ভুলে যান, আপনার দেশে কি আপনি জ্বালানি সুবিচার করছেন? 1টার সময় ডিসেম্বর মাসের 18 তারিখে বাতিও দরকার ছিল না, এসিরও দরকার ছিল না। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না, বিদেশে গিয়ে বলবেন তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো, সেটাই বা কেমন করে করবেন? যদি বিদেশের টাকার অনুপাত আপনি প্রশ্ন করতে না পারেন এই জন্য যে আপনার টাকার অনুপাত ঠিক নাই, তাহলে বিদেশের লাইফস্টাইলও প্রশ্ন করেন না, কারণ নিজের লাইফস্টাইলও তো ঠিক নাই, তাই না? এখন আমাদের নতুন করে আসলে উন্নয়নটাকে নিয়ে ভাবতে হবে। আমি আগেও এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যেতে আমার একটা রিলাক্টেন্স ছিল, ওইটা একটা ফরম্যাটে পড়ে গেছে, ওখান থেকে আর ওটা বের হবে না। বের হবে যখন উন্নত বিশ্বের গায়ে দুর্যোগের ঘনঘটাটা বেশি করে লাগবে। আজকে তারা স্পেনকে নিয়ে চিন্তিত, কিন্তু আমার নোয়াখালীকে নিয়ে, কুমিল্লাকে নিয়ে ওরা অত চিন্তিত না। এই জন্য এই নেগোসিয়েশনটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ করিয়ে দেয়। এবং আমাদের এই যে গ্রেটা থুনবার্গের যে উত্থান, তা এই জন্যই হলো যে আমাদের কথাগুলো কোথাও না কোথাও আমরা শোনাতে পেরেছিলাম। কিন্তু এইবারে দেখেন সমস্ত বিজ্ঞান স্পষ্ট, সবকিছু স্পষ্ট, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নেগোসিয়েশনটা এক পর্যায়ে প্রাণহীনই হয়ে গেল। এবার টাকার কথায় আসি একটু। টাকা হচ্ছে যেগুলো আমরা পাই সেগুলো কি আমরা সঠিকভাবে ব্যয় করি কিনা, যার কাছে টাকা যাওয়ার দরকার তার কাছেই যায় কিনা। আমরা আন্তর্জাতিকভাবে একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞার কথা বলেছি। আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশেও নিজেরা একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞা সরকার অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে যেটা বলা হয় যে জলবায়ু ফান্ডের টাকাটাই হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স, এটা কিন্তু ঠিক না।
জলবায়ু ফান্ডে যে টাকাটা দেয়া হয় সেটা কেন কমে গেছে আপনারা জানেন। কমে গেছে কারণ হচ্ছে এটার আসলে অনেক অপব্যবহার হচ্ছিল, যার জন্য এক পর্যায়ে এই টাকাটার পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই টাকাটা বাদেও যেমন ধরেন আমরা এখন যে পানি উন্নয়ন বোর্ড থেকে হাওর রক্ষা বাঁধ ঠিক করছি, এটাও তো আসলে অ্যাডাপ্টেশনই। এইটার টাকাটা যখন যোগ হবে তখন আর মিটিগেশনে আমাদের টাকা বেশি এই কথাটা বলাটা ঠিক হবে না। হয়তোবা জলবায়ু ফান্ডে মিটিগেশনটা বেশি কারণ এখানে রিস্কটা কম থাকে। অ্যাডাপ্টেশনে বেশিরভাগই আসে হচ্ছে রিসার্চ প্রপোজাল। তারপরে আবার কথা উঠবে রিসার্চের জন্য 10 কোটি টাকা দিছিলেন, রিসার্চে তো কোনো ফল হয় নাই। তার থেকে যদি আমি বলি আমি সোলার লাইট লাগিয়ে দিছি, সোলার লাইট গুলো গুনে বলবে সোলার লাইট গোনা গেছে। তো আমার মনে হয় যে পয়েন্টগুলো ভালো। আমরা জলবায়ু পরিবর্তনের ফান্ডের ক্ষেত্রে আমার যিনি পূর্বসূরি ছিলেন তিনি কিছু গাইডলাইন দিয়ে গেছেন। ওই গাইডলাইনগুলোর কারণে অনেক অযৌক্তিক অবান্তর প্রস্তাবনা আমরা বাছাই করতে পেরেছি, মানে ওরা যোগ্যতাই পায়নি। বাকি যেগুলো এসেছে তার মধ্যে আসলে অ্যাডাপ্টেশন মিটিগেশন মিলেছিল। এবার মাত্র আমরা 7টা প্রকল্পকে দিতে পেরেছি। নানান ডামাডোলে অনেকে আবেদনও করতে পারেননি। এই 7টার মধ্যে 7টাই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে যদি ফেরি থেকেও প্রপোজাল এসছে যে কেমন করে লবণ সহিষ্ণু খাদ্য উৎপাদনে যাওয়া যায় সেই রিসার্চটা তারা করবেন। কিন্তু আমাদের ক্লাইমেট ফান্ডে আমরা আসলে 50-50 যেটা ইন্টারন্যাশনালি দাবি করি সেটা দাবি করব কিনা সেটা একটা আলোচনার বিষয়। দাবি করলে তার সুবিধাগুলো কি, দাবি আর আমরা এখন যেভাবে চলছি সেভাবে চললে তার সুবিধাগুলো কি, এই সবগুলো একসাথে মিলে একটা আলোচনা করলে আমার মনে হয় যে এটা একটা সন্তোষজনক পর্যায়ে যাবে। আমি আমার সহকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে জলবায়ু পরিবর্তনের ফান্ডটা নিয়ে, যেহেতু আমরা নতুন করে দায়িত্ব নিয়েছি, আমরা যদি ওই আগের গাইডলাইনটা, যেটার কারণে আসলে অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় প্রকল্প আমরা বাতিল করতে পেরেছি, যদি আমরা সত্যি মনে করি যে আমাদের বেশি টাকাই অ্যাডাপ্টেশনে যাওয়া দরকার আমরা সেটা করব। কিন্তু আসলে 10 কোটি টাকার সিলিংয়েই তো দেই, 10 কোটি টাকা দিয়ে খুব বেশি অ্যাডাপ্টেশন হবে না। অ্যাডাপ্টেশনটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেখানে 10 কোটি টাকা দিয়ে খুব বেশি কাজ হবে না বলে আমার ধারণা। আমরা প্ল্যানের কথা আমি আর প্ল্যান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মিনিস্ট্রিতে আসলেই একটা বলে একটা প্ল্যান করতে হবে, একটা ওয়ার্কশপ করতে হবে, একটা প্রজেক্ট করতে হবে, প্ল্যানের পর প্ল্যান। এই প্ল্যানগুলো বাস্তবায়নের আসলে আমি আর কোনো তেমন উদ্যোগ দেখি না। আসলে মিনিস্ট্রি তো টেকনিক্যাল কাজটাই করবে। মিনিস্ট্রির কাজ মাঠে গিয়ে গাছ লাগানো না, মিনিস্ট্রির কাজ মৎস্য চাষ করা না। কিন্তু কথা হচ্ছে যে আমরা মিনিস্ট্রিকে অ্যাক্টিভিজমের জায়গায় দেখতে চাই। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি তো টিপিক্যাল ব্যুরোক্রেটিক মিনিস্ট্রি হলে চলবে না, তাকে অ্যাক্টিভিজমে যেতে হবে, তাকে দেখাতে হবে সে মাঠে আছে। তো এখন আমাদের এত প্ল্যানের কথা, এত প্ল্যান আমি শুনি, কিছু বললেই আমার টেবিলের সামনে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, কিছু বললেই আমার টেবিলের সামনে একটা কর্ম পরিকল্পনা, কিন্তু এইগুলোর আর বাস্তবায়ন হয় না। এবার যাই আমি বাস্তবায়নের দিকে। আপনারা আমাকে একটা ব্রিফিং পেপার দিয়েছিলেন বিফোর আই ফরগেট, সেখানে আপনারা লিখেছেন যে বাংলাদেশ সরকার একবার ব্যবহার্য প্লাস্টিকের উপর ব্যান দিয়েছে। দ্যাটস আ রং স্টেটমেন্ট। বাংলাদেশ সরকার এমন কোনো ব্যান দেয়নি, এটা একটা প্রপাগান্ডা। বাংলাদেশ সরকার যে ব্যানটা দিয়েছে এটা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপরে ব্যান। এই ব্যানটা নতুন করে দেয়া হয়নি, এটা 2002 সাল থেকে ছিল। তারপরে এটার আর কোনো বাস্তবায়ন তেমন ছিল না। একজন শাহজাহান শিরাফ সাহেব বাস্তবায়ন করেছিলেন, আমরা যারা এই প্রজন্মের আমরা চোখে দেখেছিলাম। তারপরে এই আইন আর কখনো বাস্তবায়িত হয়নি, এটা আমরা বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। আর আমরা সরকারি পর্যায়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারটাকে ডিসকারেজ করছি। আপনার কাছে হয়তো একটা স্ট্র, কিন্তু ওইটা 100 বছরে আর কখনো মাটিতে মিশবে না। ওটা থেকে মাইক্রোপ্লাস্টিক আপনারা আমার শরীরে যাবে, আমার সন্তানদের মধ্যে যাবে এবং কত রকম প্রভাব সৃষ্টি করবে তা আমরা বলতে পারছি না। এখন আরেকটা কথা আছে যে বায়ু দূষণ নিয়ে প্রশ্ন করেছেন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন। বায়ু দূষণ নিয়েও কিন্তু সরকারের একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে। এটা আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন মামলা মোকদ্দমা করে একটা নির্দেশনা এনেছিলাম। তো সেই বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাশ হয়েছে 2024 সালের অগস্ট মাসে, অগস্টের 22 তারিখে।
এবার আমাকে বলেন তো, বায়ু দূষণে দেশ শীর্ষ অবস্থান পাচ্ছে বা প্রথম 3টা দেশের মধ্যে থাকছে, এটা কবে থেকে আপনারা জানেন? কত বছর হলো বলেন, একটু জোরে বলেন। এখন এই 4 মাসে কেমন করে এই সমস্যাটার সমাধান করে ফেলবো? আমি দায়িত্ব নেব, কিন্তু আমি দায় নেব না। দায়টা কি আমাকে দেওয়াটা ঠিক হবে? 10টা বছর যাবৎ কমপ্লিট ইনঅ্যাকশন, খালি প্ল্যান করে আর প্রোগ্রাম করে, প্ল্যান করে আর প্রজেক্ট নেয়, কিন্তু কাজটা যে কি হয় মাঠে, এইটা আসলে আমরা সেরকম অর্থে দেখি না। এখন আমি নিজে নিজে ভাবলাম যে আমি দেখব কোথা থেকে ধুলা ওঠে। গাড়ি দিয়ে যেদিক দিয়েই যাই সেদিকেই দেখি রোড ডিভাইডারের মাঝখানগুলো হচ্ছে অনাবৃত। এখানে একটা গাছ, এখানে একটা গাছ, মাঝখানটা হচ্ছে ব্রাউন। এইগুলো থেকে ধুলা উঠছে। প্রত্যেকটা রাস্তার মোড়ে এইখানে একটু নির্মাণ সামগ্রী, ওইখানে একটু নির্মাণ সামগ্রী, এটা দিয়ে উঠছে। ট্রাক যখন ঢাকা শহরে প্রবেশ করে, পাটাতনের উপরে কোনো তারপল দেওয়া থাকে না, ফলে ওইখান থেকে বালু পড়তে থাকে, তার চাকার সাথে সাথে ছড়ায়, উপরে ঢাকা থাকে না, যেহেতু শীতকাল ঢাকবার প্রয়োজন বোধ করে না, ওইটা ছড়াতে থাকে। কিন্তু এই যে আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এটা হচ্ছে ইটভাটা, স্টিল মিল, পাওয়ার প্ল্যান্ট। এখন জনস্বাস্থ্যের যে অবস্থা বায়ু দূষণের কারণে, আসলে ইটভাটার পোড়ানো কিন্তু কিছুদিন বন্ধ রাখা উচিত, স্টিল মিলের কার্যক্রম কিছুদিন বন্ধ রাখা উচিত, পাওয়ার প্ল্যান্টগুলোকে স্ট্রিক্ট মনিটরিং এ আনা উচিত। একই সাথে যত আমাদের উন্মুক্ত জায়গা আছে রাস্তার মধ্যে, সেগুলোকে কিছু না হোক অন্তত ঘাস দিয়ে তো ঢেকে ফেলা সম্ভব। এইরকম বায়ু দূষণের সময় আমরা পান্থকুঞ্জের গাছগুলোকে কেটে উজাড় করে ফেললাম। আমরা কোথায় আরো সবুজ করব, আমরা তা না করে সবুজকে আমরা আরো খয়েরি করে ফেললাম। বায়ু দূষণ নিয়ে আপনি আমাকে একটা দেশ দেখান যে দেশ 2 বছর কাজ করে বায়ু দূষণ উন্নত করে ফেলেছে, এরকম পারবেন না দেখাতে। এইটা, এই যে কর্ম পরিকল্পনাটা হয়েছে, এর প্রত্যেকটা অক্ষর বাস্তবায়নের কাজটা আমাদেরকে শুরু করতে হবে এবং রিলিজিয়াসলি শুরু করতে হবে। আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি, আমরা কমিটি বলি নাই, খেয়াল করবেন। সেই টাস্ক ফোর্সকে 14টা গ্রুপে ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় ড্রাইভ করবেন। ড্রাইভ মানে গাড়ি চালানো না, ড্রাইভ মানে অভিযান পরিচালনা করা। সেখানে নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, সেখানে দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবেন। এই কাজগুলোর ফলে পানি ছিটানোর ব্যবস্থা করবেন, জনদুর্ভোগ কিছুটা কমবে, কিন্তু বায়ু দূষণ রাতারাতি ঠিক হবে না। বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে, তারপরে আমাদের নির্মাণ কাজ থেকে আসে, আমাদের শিল্প দূষণ থেকে আসে, ধূলি দূষণ থেকে আসে আমাদের 13%। এই সমস্ত কিছু আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। যারা নিয়ন্ত্রিত হবেন তারা দেখবেন বিক্ষোভ শুরু করে দেবে, রাস্তায় নেমে পড়বে, কারণ কেউ তো কখনো তাদেরকে নিয়ন্ত্রণের কথা বলে নাই। যখন আমরা নিয়ন্ত্রণের কথা বলবো তখন আমাদের মার্কেটে বিকল্পের কথা ভাবতে হয়, এই ক্ষোভ প্রশমনের কথা ভাবতে হয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটা অনেক দেরি হয়ে গেছে আসলে। এখন পাশের দেশ থেকে 30% আসে বলে আমার দেশের 30% আমি কন্ট্রোল করতে পারবো না, এটা কোনো কথা হলো না। এই কাজটা এবার শুরু হয়েছে এবং যেহেতু শীতকালে এটার প্রকোপটা বেশি থাকে, আমি মনে করি বর্ষব্যাপী যদি কার্যক্রমটা আমরা চালাতে পারি, আগামী শীতে ধুলার প্রকোপটা আমরা অন্তত সহনীয় পর্যায়ে রাখতে পারবো। আরেকটা কথা একটু বলে দিই, যেহেতু সুযোগ পেলাম, আমরা অ্যাডাপ্টেশনের কথা বলি। আপনার নদীগুলোকে মেরে ফেলে আপনি অ্যাডাপ্টেশন কিভাবে করবেন? এখন নোয়াখালী থেকে আমাকে বলে আমাদের খালগুলো পুনর্খনন করে দেন, অর্থ বিভাগ আমাকে বলে থোক টাকা যা ছিল সব নিয়ে নিব, টাকা লাগবে। এখন আমি কোন কাজটা করব? নোয়াখালীর খালগুলো, আমরা মনে করি খাল কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আজকে নোয়াখালীতে বন্যার পরে পানি নামছে না। কেন পানি নামছে না? খালগুলো সব ভরাট হয়ে গেছে, নানান কারণে খালগুলো ভরাট হয়ে গেছে। এখন আমাদের হলো কি, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ বলে একটা কথা আছে, আমরা সবকিছু ধ্বংস করে আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি।
ঢাকা শহরের খালগুলো নিয়ে কাজ শুরু করব। ঢাকা শহরের 21টা খাল আমরা চিহ্নিত করেছি, যেটার কর্মপরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন ঢাকা শহরের খালগুলো পুনর্খনন করলাম, ড্রেজিং করলাম, অবৈধ দখল উচ্ছেদ করলাম, ধরেন সবকিছু আমরা সময় মতন করে ফেললাম। আপনি হাতির ঝিলের পাশ দিয়ে হাঁটতে চান না, কেন চান না? গন্ধ আসে আপনার নাকে। এখন খালগুলো আমরা পুনর্খনন করে দেব, আমরা অবৈধ দখল মুক্ত করে দেব, সীমানা এঁকে দেব, সরকারি বেসরকারি অংশগ্রহণে হয়তো খালের পাড়ে কিছু কিছু চেয়ারও দিয়ে দিব, কিন্তু আপনি তো হাঁটবেন না, কারণ সিওয়েজের গন্ধ আসবে আপনার নাকে। এখন 53 বছরে সিওয়েজ সমস্যার সমাধান হয়নি, আমি 4 মাসে কেমন করে ফেলবো? কিন্তু কাজটা আমাদেরকে করতে হবে। এই জন্য রোহিঙ্গারা যেখানে থাকে সেখানে এনজিওরা অল্প খরচে সিওয়েজে, অল্প খরচ না, সেটাও বেশ খরচ, কিন্তু সরকারের মতন অত বড় খরচ না আর কি, সেটা একটা সমাধান হয় কিনা সেটা ভাবার চেষ্টা করছি। সো হোয়াট উই ক্যান ডু, আমাদের লিমিটেড সময়ে যে কর্ম পরিকল্পনাগুলো সকলকে সাথে নিয়ে চূড়ান্ত করে কাজটা শুরু করে দেওয়া। বায়ু দূষণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে, এখন কাজটা শুরু করে দিচ্ছি। বায়ু দূষণ পরিবেশ মন্ত্রণালয় বলেন, আমরা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এনফোর্সমেন্টের মাধ্যমে জন দুর্ভোগ কিছুটা কমাতে পারবে, কিন্তু অন্যান্য খাতগুলো আসলে সিটি কর্পোরেশনকে আগাতে হবে, লোকাল গভর্নমেন্টকে আগাতে হবে, এবং এই জন্যই আমরা সকল সংস্থার সমন্বয়ে এবং বায়ু দূষণ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞ বায়ু দূষণ কর্মীদের সমন্বয়ে এই টাস্ক ফোর্স করেছি, যারা এখন থেকে আগামী শনিবার দিন থেকে তারা রাস্তায় নেমে যাবেন কাজগুলো করতে। আমাদের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক নিয়ে একটা প্রশ্ন এসেছে। আসলে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যেই পরিমাণ সেফটি, যেই পরিমাণ এক্সপান্ডেড হওয়ার কথা, ইটস নট দ্যাট এক্সপান্ডেড। আপনি বলতে পারেন যতটুকু আছে তার তুলনায় সামান্য কিছু সোশ্যাল সেফটি নেটওয়ার্ক করা হয়েছে, সেগুলোর মধ্যেও রাজনৈতিক বিবেচনা আছে, কিন্তু সেইগুলোকে যদি আমরা ধরেন নদী ভাঙা মানুষের জন্য ইন্ট্রোডিউস করি, তাইলে কিন্তু আমার ক্লাইমেট ইম্প্যাক্টেড একটা গ্রুপ অ্যাড্রেসড হয়ে যায়। দেখেন, বাংলাদেশ সরকার 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে পুনর্বাসিত করেছে, জায়গা দিয়েছে, খাদ্য দিচ্ছে, পানি দিচ্ছে। সরকারি হিসাব মতে নদী ভাঙনের শিকার হয় নাকি 30,000 মানুষ, আমার হিসাব মতে নদী ভাঙনের শিকার হয় 1 লাখ মানুষ। আমরা এই 30,000 মানুষকে পুনর্বাসন করতে পারি না। নতুন জেগে ওঠা চরগুলো কোথায় যায়, কার কাছে যায়, এই প্রশ্ন করতে হবে। আমরা কেন নদী ভাঙন কবলিত মানুষগুলোকে পুনর্বাসন করতে পারি না? আপনি দেখবেন নোয়াখালীতে এবার গিয়ে দেখলাম বন্যার পরে ধরেন সর্বোচ্চ 30টা পরিবার সবকিছু হারা হলো, আমরা 1.2 মিলিয়ন নিয়ে ডিল করতে পারলাম, 30টা পরিবার নিয়ে ডিল করতে পারলাম না। এটা হয়? এটা হচ্ছে দিস ইজ হাউ ইউ সেট ইউর প্রায়োরিটি। সেখানে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে নদী ভাঙা আর নদী ভাঙনটা এরকম, এটা আমি চাইলেও আটকাতে পারবো না। কতগুলো জায়গায় আপাতত আপনি একটু ঠেক দিতে পারবেন, কিন্তু বিশাল পরিমাণে যে নদী ভাঙা হয় এটা আসলে অনেকটাই প্রাকৃতিক। এটা আমাদের পক্ষে সামলানোটা খুব বড় ইনভেস্টমেন্ট ছাড়া সামলানোটা মুশকিল, কিন্তু নদী ভাঙন কবলিত এলাকা মানুষগুলোকে পুনর্বাসন করা এইটা আসলে খুব একটা অসম্ভব বলে আমি মনে করি না। যে দেশ 1.2 মিলিয়নকে আশ্রয় দিতে পারে সে দেশ নিশ্চয়ই নিজের নদী ভাঙা মানুষের জন্য কাজ করতে পারে। সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এইভাবেও কিন্তু আসলে ইন্ট্রোডিউস করা যায়। আমরা আসলে ক্লাইমেট ছক থেকে আর বের করাটা, ক্লাইমেট নেগোসিয়েশনের যে একটা ছক হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে, জার্গনস কতগুলো হয়ে গেছে, এইগুলো থেকে এটাকে অধিকার কেন্দ্রিক করা, এইগুলো থেকে এটাকে দায় কেন্দ্রিক করা আগামী 4 বছরে হয়তো খুব মুশকিল হবে, কারণ দাতা গোষ্ঠীর যারা আছেন তাদের দেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে এবং সেখানে জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানকেই অস্বীকার করা হচ্ছে। ফলে দেশের মধ্যে প্রস্তুতি বাড়ানোর আসলে কোনো বিকল্প নেই। আর প্রস্তুতিটা ব্যয় সাশ্রয়ী উপায়ে কি করে বাড়ানো যায় সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা প্রায় সময় বাংলাদেশের একটা চিত্র দেখাই, যেটা আমার কাছে খণ্ডিত চিত্র মনে হয়, যে পানিতে নিমগ্ন মানুষ পানির উপরে চাষাবাদ করছে, এটা নাকি রেজিলিয়েন্স। তো পানিতে নিমগ্ন মানুষের তো পানি মুক্ত বাসস্থানের একটা অধিকার আছে। তো
তো আমরা রাইটস মাইনাস রেজিলিয়েন্সে যাওয়াটা আমাদের ঠিক হবে না। এই মুহূর্তে আমরা ভবদহ নিয়ে বিশাল সমস্যায় আছি। ভবদহ এবং বিল ডাকাতিয়া এলাকাতে এইবার অগস্ট মাস থেকে শুরু করে জলাবদ্ধতা, এবং এটা কিন্তু এইবারের জলাবদ্ধতা না। আমার মনে আছে 2007 সালে আমি তৎকালীন পানি তখন কি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়, তাই না, তখনকার তত্ত্বাবধায়ক সরকারের পানি উপদেষ্টা সিএস করিম সাহেবকে নিজে নিয়ে গেছিলাম ভবদহে। 2007 থেকে আজকে কত সালে আছি, 2024। ভবদহ সমস্যার সমাধান হয় নাই। আমরা তো খালি সমস্যার চারপাশে ঘুরি, সমস্যাটা সমাধান করি না। এখন কেন ওখানে সমাধান হয় না? কারণ গ্রামের লোকেরা ওখানে টিআরএম বলে একটা জিনিস চায়, টাইডাল রিভার ম্যানেজমেন্ট, যে বাঁধের এটাও অ্যাডাপ্টেশন। বাঁধের এই পাশে নদীগুলো মরে গেছে, আর বাঁধের এই পাশে হচ্ছে আমরা আপনারা থাকি, ভবদহ এবং বিল ডাকাতিয়ার মানুষ। এখন এখানে স্লুইস গেট কেটে দিলে পানি বের হবে না, কারণ বাইরের নদীর পানি উঁচু, ফলে আরো ঢুকে পড়বে। ফলে যতদিন নদীর পানি নিচু না হয় ততদিন আমাদেরকে বসে থাকতে হয়। এখন মানুষ, আপনি ভাবেন, আপনি আজকে 4.5 মাস যাবত বুক সমান পানি, হাঁটু সমান পানির মধ্যে আছেন। এটা চলছে 2000 সাথে আমি নিয়ে গেছিলাম, কারণ তখন আমি জানতে পেরেছিলাম। এটা চলছে তার অনেক আগের থেকে। এখন কি করতে হবে? নদীগুলোকে বড় করে খনন করতে হবে। আমাদের এখানে যেই মন্ত্রী বা যেই রাজনৈতিক নেতা পাওয়ারফুল থাকে তার এলাকায় প্রকল্প বাস্তবায়িত হয়, যেখানে বেশি প্রয়োজন সেইভাবে কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয় না। আর এখন নদীগুলো খনন করতে হবে। নদী খনন কতটা ব্যয়বহুল তো বোঝেন। যখনই আমি একটা ড্রেজার পাঠাই বা একটা পাম্প পাঠাই, ও ড্রেজার একখান থেকে আরেকখানে রওনা হতে সময় 3 বার নষ্ট হয়, ফিল্ডে যে স্থানে যে আবার 2 বার নষ্ট হয়, কারণ আমরা আউটসোর্সিং করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো সুখবর হলো যে ভবদহের অভয়নগর এবং মনিরামপুরে পানিটা আমরা নামাতে পেরেছি। আমরা বাইরে দিয়ে প্রচুর ড্রেজিং করেছি, ভিতর থেকে পানি পাম্প আউট করেছি, কিন্তু কেশবপুর নিয়ে আমরা এখনো দুশ্চিন্তায় আছি। বিল ডাকাতিয়া পানি নামাতে পারা যায় না। কেন যায় না জানেন? সুইচ গেট খুলতে বাধা দেয় চিংড়ি চাষিরা, কারণ ভিতরে পানি থাকলে তাদের চিংড়ি চাষ করতে সুবিধা। তো সেখানেও এখন বিল ডাকাতিয়াতেও পানি নামছে। অভয়নগর এবং মনিরামপুরে প্রায় নেমেই গেছে। কেশবপুর নিয়ে আমরা চিন্তায় আছি, কিন্তু এটার যখন আমরা দীর্ঘমেয়াদী সমাধানে যেতে চাইব, সেখানে আসে গভর্নেন্সের প্রশ্ন। কারণ সেখানে যারা অনেক জমির মালিক এবং চিংড়ি চাষ করেন, তারা এটা বাধা দেবেন। হ্যাঁ, এবং সেখানেই আমাদের গভর্নেন্সের প্রশ্ন আসে। আজকে যখন আমরা পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধের কথা বলি, 2002 সালে নিষিদ্ধ একটা পণ্য উৎপাদন বন্ধের কথা বললে আমাকে পুনর্বাসনের কথা শুনতে হচ্ছে। 2002 সালে যেটার উৎপাদন বন্ধ করা হয়েছে, 2024 সালে এসে সেই বন্ধের নিষেধাজ্ঞাটা যখন আমি বাস্তবায়ন করতে যাই, তখন আমাকে পুনর্বাসনের কথা বলা হয়। তাহলে এই যে অনেক উইকনেস ইন আওয়ার গভর্নেন্স, এবং আমাদের যে গভর্নেন্সের সংযোগ নাই, এই সংযোগগুলো, উইকনেসগুলো কাটানোর প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। একটু সময় লেগে যাবে, কিন্তু আমি মনে করি যে জলবায়ু পরিবর্তনে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে যাওয়ার আগে আমরা বাংলাদেশে যদি আমাদের পলিটিক্সটা ঠিক করতাম, তারপরে গিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফিনান্সের কথা বলতাম, দ্যাট উড হ্যাভ বিন বেটার। কিন্তু এখন মানে এইবারও যে আমার অভিজ্ঞতা হয়েছে, এবার তো স্টেট ডেলিগেশন হিসাবে গেলাম, যে আমরা আসলে আগে ওই একটা ছকের মধ্যে পড়ে গেছি। ওখান থেকে যে আমরা পলিটিক্যাল লিডারশিপ দিয়ে এটাকে বের করে আনবো, বা আমাদের মতন করে আরো বেশি ফোর্স অ্যাড করব। ধরেন আগামী 4 বছর যদি আমরা মনে করি যে দাতা দেশগুলোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন নিয়ে এক ধরনের শৈথিল্য থাকবে, তাহলে আমরা বরং নিজের দেশে আমাদের প্রস্তুতিটা চূড়ান্ত করি। আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, সেটা ধরে আমাদের কোথায় কোথায় প্রস্তুতি করা দরকার সেটা বলি। আমরা ইন্টারন্যাশনালি যখন যাই, ইন্টারন্যাশনালি আমরা দেখি যে বাংলাদেশের সরকারের প্রতিটা সংস্থা খুব সিরিয়াস থাকে অ্যাবাউট এনভায়রনমেন্ট। যদি দেশে এসেও আমাদের প্রত্যেকটা সংস্থা একই রকম সিরিয়াস থাকতো অ্যাবাউট এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনে, আমরা পরিবেশগত ক্ষতি করে জলবায়ু পরিবর্তনের ভালনারেবিলিটি যত বাড়িয়ে দিচ্ছি, অন্তত ওইটুকুন ড্যামেজ আমরা কন্ট্রোল করতে
পারতাম। আমরা জলবায়ু পরিবর্তনের প্রকোপের মোকাবেলা করার একটা বড় উপায় হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষিত রাখা, কিন্তু আমরাও কিন্তু উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদগুলোকে অরক্ষিত রাখছি না, ধ্বংস করছি। এই ধ্বংসের প্রক্রিয়া যদি আমরা কমিয়ে দেই, বন্ধ করে দিই, তাহলে জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে বাংলাদেশ সরকারের নেগোসিয়েশন লেভেলে একটা জাস্টিস ইস্যু হিসাবেই প্রজেক্ট করতে হবে, এবং এই জাস্টিসের জন্য সরকারের দায়ও আছে, দায়িত্ব আছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়ও আছে, দায়িত্ব আছে। সরকার প্রাধিকার তার ঠিক করেছে, সরকার 13টি কর্ম এলাকা ঠিক করেছে। কয়টা করেছে আমাদের প্ল্যানে? 11টা কর্ম এলাকা ঠিক করেছে। আমাদের লিমিটেড বাজেট, সেখানে আমরা দেখি যে বাজেটের সর্বোত্তম ব্যবহার করে এই 11টার মধ্যে কোনটাকে প্রায়োরিটি ধরে আসলে আমরা আগালে সুবিধা হয়। আমরা একটা দুর্যোগের ভিশাস সার্কেলে পড়ে যাওয়ার কোনো অর্থ নাই। এখানেই রেজিলিয়েন্সের বিষয়, যে এখানকার মানুষ এত কিছুর পরেও তো অভিযোগ করে না। এই সাংঘাতিক পরিশ্রমী মানুষগুলোকে কাজে লাগিয়ে কি করে আমরা আমাদের অভিযোজন বা অ্যাডাপ্টেশনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবো। একথা সত্য যে জলবায়ু পরিবর্তনের জন্য আপনার দায় নেই, একথা সত্য যে জলবায়ু পরিবর্তনে আপনার কন্ট্রিবিউশন খুব কম, কিন্তু এই কথাও সত্য যে আপনার পাওয়ার প্ল্যান্টগুলোর কারণেই আপনার দেশের মানুষের এই বায়ু দূষণ হচ্ছে 28%। তাহলে সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে যে 28% দূষণ আসে, এই দূষণটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে যাবেন যেটা দূষণ কমাবে, সেই চিন্তাটাও আপনাকেই করতে হবে। এখন আমি বিশ্বে দায়ী না, কিন্তু আমার নিজের দেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে প্রতি বছর 180টা দেশের মধ্যে 180টাই হয়, বা 179 নাম্বার হয়, বা 175 নাম্বার হয়। তো আমার এই পারফরমেন্স যদি আমি ইমপ্রুভ না করি, তাহলে আমি বিদেশ থেকে টাকা আনলেই আমার অভিযোজন হয়ে যাবে? তা তো হবে না। কাজে আমরা যখন বিদেশিদেরকে বলি যে তোমরা তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করো, আমাদের নিজেদেরকেও যে ভোগবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে কি করে সরে আসব সেটা চিন্তা করতে হবে। আপনাদের সবাইকে, বিশেষ করে পিসকে অনেক ধন্যবাদ।